আজকের ভিডিও হবে 243 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এই পৃষ্ঠাটা থেকে আজকে হবে। তা চলো আমরা ভিডিওটা শুরু করি। সহজ পাঠে উৎসবের পালা পার্বণের কথা জানি। দেখো সহজ পাঠে তোমাদের বিভিন্ন উৎসব বা পালা পার্বণের কথা রয়েছে, সেই সম্বন্ধে কিছু লাইন আমরা সহজ পাঠ বইতে পেয়েছি, সেই লাইনগুলোকে আবার তুলে দেওয়া হয়েছে। 1 নম্বর দেখো, সেখানে কংসবধের অভিনয় হবে। 2 নম্বর কি আছে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। 3 নম্বরে এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। 4 নম্বর দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। 5 নম্বর পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে। 6 নম্বর ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। 7 নম্বর সেদিন দুর্লভবাবু ছোট কন্যার অন্নপ্রাশন। 8 নম্বর কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান আগমনী। তাহলে এই বাক্যগুলো আমরা কিন্তু সহজ পাঠে পড়েছি, সেই বাক্যগুলোই আবার আমাদের এখানে দেওয়া হয়েছে। এবারে 1 নম্বরে দেখো কি করতে বলেছি, উপরের বাক্যগুলি কোন কোন পাঠে রয়েছে তা লিখি। দেখো এগুলোকে আমি একটু খাতায় করেছি, কোন কোন পাঠে রয়েছে তা লিখি। দেখো প্রথম বাক্য কি, সেখানে কংসবধের অভিনয় হবে। এটা রয়েছে দেখো প্রথম পাঠের 1 নম্বর পৃষ্ঠায়। আমি দেখো তোমাদেরকে পাশে দেখো ছোট করে সেই বইটার পৃষ্ঠাটাও আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা একটু দেখে নাও যে 1 নম্বর পৃষ্ঠায় সেটা রয়েছে। ঠিক আছে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, এটা হচ্ছে দ্বিতীয় পাঠের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দেখো দেখে নাও 3 নম্বর পৃষ্ঠা আমি তোমাদেরকে কিন্তু পাশে দেখিয়ে দিচ্ছি। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে, এটাও দ্বিতীয় পাঠে 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো কোন কোন পৃষ্ঠায় রয়েছে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, এটাও দ্বিতীয় পাঠে 4 নম্বর পৃষ্ঠাতেই কিন্তু রয়েছে, এই দুটোই 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এরপরে দেখো পূজার ছুটির দল লোকজন মেলা দূর দেশ এলো দূর দেশ হতে, এটা দ্বাদশ পাঠে রয়েছে, পৃষ্ঠা নম্বর 44-এ রয়েছে, এটা তোমাদের সহজ পাঠ বইতে। আচ্ছা আর কি আছে দেখি। তারপরে রয়েছে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, এটা নবম পাঠে 23 নম্বর পৃষ্ঠায় কিন্তু এটা রয়েছে। আচ্ছা তারপরে কোনটা আছে, সেদিন দুর্লভবাবু ছোট কন্যার অন্নপ্রাশন, এটা হচ্ছে ত্রয়োদশ পাঠের 49 পৃষ্ঠায় রয়েছে, ত্রয়োদশ মানে 13 নম্বর পাঠের। আর লাস্টেরটা দেখো, কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান আগমনী, এটা হচ্ছে ত্রয়োদশ মানে 13 নম্বর পাঠেরই পৃষ্ঠা নম্বর 55-তে রয়েছে। আমি পাশে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি ছোট করে। ঠিক আছে, তাহলে আমার এই কাজটা হয়ে গেল, কি কি কোথায় কোথায় রয়েছে। এরপরে চলে যাই আমরা, দেখো সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে উৎসব পালা পার্বণের আরও কথা খুঁজে নিয়ে লিখি। আরও এরকম কথা খুঁজে নিয়ে লিখতে বলেছে উৎসব পালা পার্বণের। প্রথমে দেখো আমি এখানে দেখো প্রথম লাইনটা আমি একটা লিখছি। দেখো দেখো এখানে লিখি আমি, আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। ঠিক আছে, এইটা রয়েছে তোমাদের পৃষ্ঠা নম্বর 48-এ। তোমরা চাইলে কিন্তু সহজ পাঠ বইটা খুলে এটা কিন্তু দেখে নিও, পৃষ্ঠা নম্বর 48-এ কিন্তু তোমাদের এই লাইনটা রয়েছে। এর পরের লাইনটা লিখি, এটা একটু বড় আছে, দুর্লভের পিসি। আচ্ছা পেনটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অনন্তপুরে উপস্থিত ছিলেন। ঠিক আছে, এইটা রয়েছে হচ্ছে পৃষ্ঠা নম্বর 5-51-তে রয়েছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা লাইন রয়েছে, আরেকটা দিয়ে দিই, পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি, এইটা রয়েছে হচ্ছে পৃষ্ঠা নম্বর 55-তে। ঠিক আছে, তাহলে এগুলো সবই কিন্তু উৎসব বা পালা পার্বণের সম্বন্ধে আরও কথা বাক্য কিন্তু আমি পৃষ্ঠা নম্বরগুলোও দিয়ে দিয়েছি। সহজ পাঠের কত নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা কিন্তু এগুলো কিন্তু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি পাশেও দেখো তোমাদের জন্য আমি পাশেও দিয়ে দিচ্ছি তার জন্য। ঠিক আছে,
এরপরে দেখো নিচের যুক্ত ব্যঞ্জনগুলির ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো। দেখো তয় জফলা, তাহলে তয় জফলা দিয়ে আমি এগুলো খাতায় করেছি। দেখো তয় জফলা আছে, তয় জফলা দিয়ে আমি কি ব্যবহার করতে পারি, দেখো তয় জফলা প্রথমটা রয়েছে, তয় জফলা দিয়ে আমি নৃত্য। তাহলে দেখো এখানে একটি বলেছে কি নতুন শব্দ তৈরি করি, সেগুলো দিয়ে বাক্য রচনা করি। তাহলে নৃত্য দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। তাহলে কি লিখলাম, মেয়েটি ভালো নৃত্য করে। নৃত্য মানে কি, নাচ। তারপরে এটা দন্তের নয় নয়, আমি লিখেছি কি অন্ন, অন্ন মানে কি ভাত, তাহলে মা অন্ন রাঁধছে, ঠিক আছে, মানে মা ভাত রান্না করছে, ঠিক আছে। দন্তের নয় জফলা, আমি লিখেছি বন্য, বাঘ বন্য পশু, মানে কি বনে থাকে যে বন্য। দন্ত মধ্যে নয় ঠয়, তাহলে কণ্ঠ, ঠিক আছে, কোকিলের কণ্ঠ মধুর, আচ্ছা মানে মিষ্টি। লয় লয় 40, বাবার বয়স 40 বছর, ঠিক আছে। দন্তের নয় ধায় অন্ধ, লোকটি অন্ধ। তাহলে নতুন শব্দ তৈরি করলাম আর সেগুলো দিয়ে কিন্তু আমি বাক্য রচনা করলাম। এরপরে কি বলেছি, উৎসব সংক্রান্ত নতুন নতুন শব্দ লিখি। তাহলে দেখো উৎসব সংক্রান্ত নতুন নতুন শব্দ কি হবে, উৎসব মানে আমরা কি বুঝি বলো, মজা করি, তাই না, মজা, আনন্দ, বাজনা, ঢাক। তারপর উৎসব মানে মেলা বসে, তাই না, উৎসবের সময় খাওয়া দাওয়া হয়। তাহলে উৎসবের সময় নতুন নতুন আমরা এই শব্দগুলো কিন্তু ব্যবহার করি। তাহলে উৎসব সংক্রান্ত নতুন নতুন শব্দ কি, এই শব্দগুলো কিন্তু। এছাড়া আরও বিভিন্ন রকম শব্দ হতে পারে, তোমরা কিন্তু ঘোরাঘুরি হতে পারে, ঠিক আছে, তোমরা বাঁশি হতে পারে, উৎসবের সময়গুলো বাজানো হয়, ঠিক আছে। তো তোমাদের যা যা ইচ্ছা তোমরা সেইগুলো কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তাহলে 243 নম্বর পৃষ্ঠা হয়ে গেলে এবারে আমি চলে যাই 244 নম্বর পৃষ্ঠায়। দেখো সহজ পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাই। দেখো আকাশের কোণে ড্যাশ চাঁদ ওঠে। 47 নম্বর পৃষ্ঠাতে দেখো তোমাদের সহজ পাঠে এটা রয়েছে, দেখো পঞ্চমীর চাঁদ ওঠে, পয় নয় চয় ময় দীর্ঘ এরা, দেখো পঞ্চমীর চাঁদ ওঠে। আমি দেখো পাশে তোমাদের ছোট করে দেখিয়েও দিচ্ছি, দেখো তোমরা লেখাটা কিন্তু ওখানে দেখতে পাবে, পৃষ্ঠাটা আমি ধরে আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো ড্যাশ গান নন্দী জানে তো, 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তাহলে কি গান, দেখো বন্দে মাতরম গান নন্দী জানে তো, ঠিক আছে। তারপরে দেখো পাড়ার ড্যাশ সাফ করার দিন, 7 নম্বর পৃষ্ঠায় আছে পাড়ার জঙ্গল সাফ করার দিন, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল এখানে। নেক্সট হচ্ছে দেখো নিচের প্রতিটি দিবস সম্পর্কে দুটি করে বাক্য লিখি। এটা একটু বড় লেখা, আমাকে খাতায় লিখতে হয়েছে। দেখো দুটো করে বাক্য, প্রথমটা কি রয়েছে দেখো ভালো করে দেখো কি রয়েছে, পরিবেশ দিবস। আমি দুটো বাক্য কি লিখবো, দেখো পরিবেশ দিবস কবে আগে আমাকে জানতে হবে, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে। এই দিন আমরা কি করি, এই দিন আমরা সবাই অনেক গাছ লাগাই। তাহলে পরিবেশ দিবস সম্পর্কে দুটো বাক্য আমার লেখা হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস কবে, 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই দিন আমরা পতাকা উত্তোলন করি। দেখবে প্রজাতন্ত্র দিবসের দিন আমরা কিন্তু সবাই বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলন করি এবং বিভিন্ন স্কুল কলেজ সমস্ত জায়গায় পতাকা উত্তোলন করা হয়। তারপরে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস করে 15ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি। এই দিন সারা দেশ জুড়ে পতাকা উত্তোলন করা হয়। 15ই আগস্টও কিন্তু পতাকা উত্তোলন করা হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে শিক্ষক দিবস। শিক্ষক দিবস কবে, 5ই সেপ্টেম্বর হলে শিক্ষক দিবস। এবার দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তাহলে শিক্ষক দিবস কেন আমরা পালন করি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে ওই দিনটাই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। এরপর কি শিশু দিবস, 14ই নভেম্বর হলো শিশু দিবস। তাহলে শিশু দিবসের ডেটটা কবে, 14ই নভেম্বর। শিশুদের অধিকার বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে শিশু দিবস পালন করা হয়, যে শিশুদের কি কি অধিকার রয়েছে সেইটা, ঠিক আছে, সেই বিষয়ে সচেতন করার উদ্দেশ্যেই শিশু দিবস পালন করা হয়। তাহলে প্রত্যেকটা সম্পর্কে আমি দুটো করে বাক্য লিখলাম। যারা যারা এই বাক্যগুলো লিখতে চাও তারা ভিডিওটা এখানে থামিয়ে পজ করে নিয়ে কিন্তু বাক্যগুলো কিন্তু তোমরা লিখে ফেলবে খাতাতে, ঠিক আছে। এরপরে চলে যাই বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লিখি। বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা কি করি, দেখো দেখো আমি লিখছি, তোমরা কিন্তু আমার সাথে সাথে কিন্তু লিখে ফেলতে পারো বা পরের ভিডিওটা থামিয়ে নিয়েও কিন্তু লিখে নিতে পারো। দেখো অরণ্য সপ্তাহ, সপ্তাহ মানে কি পুরো এক সপ্তাহ ধরে নিশ্চয়ই হবে। অরণ্য সপ্তাহ বিদ্যালয়ে পালন করা হয় জুলাই মাসের 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। তার মানে অরণ্য সপ্তাহ দেখেছেন পুরো জুলাই মাসের একটা সপ্তাহ ধরে 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ
পালন করা হয়। ঠিক আছে, তাহলে এটা পালন করার মূল উদ্দেশ্য কি? তাহলে এই অরণ্য সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের আশেপাশের মানুষজনকে অরণ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। ঠিক আছে, তাহলে এই অরণ্য সপ্তাহ আমরা কেন পালন করি? না, বিদ্যালয়ের আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে তারা যাতে অরণ্যের গুরুত্বটা বুঝতে পারে, তাই জন্য বিদ্যালয়ে আমরা অরণ্য সপ্তাহ পালন করি।